হ্যাঁ রে, তোর 1 বছরের বড় আমি, ভুলে গেছিস? সামান্য এক গ্লাস পানি দিস না আমায়? আচ্ছা খাও, আলিফের সাথে দেখা করবে একটু পর, রেডি হয়ে আসো। দেখা করার জন্য গ্রাম থেকে এখানে এসেছিস? তা নয় তো কি। নাজিয়াত মাথায় হাত দিতেই সোফায় হেলান দিয়ে দিল। প্রেমের মানুষ কত কিছু করে, তার সাক্ষাৎ উদাহরণ এই মেয়ে। 4 ঘন্টার রাস্তায় পাড়ি দিয়ে ভালোবাসার মানুষের সাথে দেখা করতে এসেছে, তার ভাবতেও পারছে না নাজিয়াত। কি হলো আপু, তাড়াতাড়ি যাও প্লিজ। দেখ হেমু, ভীষণ ক্লান্ত আমি, এখন বের হতে পারবো না। তো কখন যাবে? তোর কি নিজের বোনের ওপর একটুও মায়া হয় না হেমু? সবে আসলাম, কিভাবে আবার বাইরে যাই? চলো না আপু, তুমি ছাড়া আমায় চাচা চাচি ভুলেও বের হতে দিবেন না। আর আজ আলিফের জন্মদিন। আলিফ ভাইয়ের জন্মদিন আজ? আর আলিফ আলিফ শুরু করলি কেন? কত বড় হয় তোর? তো কি ভাইয়া ডাকবো সাইয়াকে? থমথমে খেয়ে গেল নাজিয়াত। আসলেই তো সায়াদ ভাইয়া ডাকবে, সায়াকে ভাইয়া ডাকবে কেমন করেও? বোকা হাসলো নাজিয়াত। অগত নিজের রুমে এসে জামা পাল্টে নিল। হেমন্তী প্লেটে থাকা শেষ আপেলটুকু মুখে পুরে রুমে গেল। নিজের তৈরি হতে রুমে ঢুকতেই নাজিয়াতকে দেখে চোয়াল হা হয়ে এলো তার। হাই। বুকে হাত দিয়ে বসে পড়ল হেমন্তী। নাজিয়াত ভ্রু কুঁচকে তাকাতেই হেমন্তী লাফিয়ে সম্মুখে দাঁড়িয়ে বলল, আজ নির্ঘাত কুপোকাত হবে ছেলেরা। এসব আজাইরা গোমরা সংলাপ অন্য কাউকে করিস। দেখি সাইড হ, আমি চুল বাঁধবো। নিজে সুন্দর পাগলও বুঝে, তুমিই বুঝলে না। চুল ছাড়াই রাখো, খোপা করার কি দরকার? পাগল নিজের সুন্দর বোঝে তাই রাস্তায় থেকে, তাই না? ওটা নিজের ভালো পাগলও বুঝে হয়। এটাও তো ভুল বলো। পাগল নিজের ভালো বুঝলে রাস্তায় কেন থাকবে? মান সম্মানের ব্যাপার আছে তো। হাসলো নাজিয়াত। কথার দম আছে আসলে। কানের ঝুমকোগুলো পড়তে হেমন্তীর উদ্দেশ্যে বলল, তুই কি পরবি? শাড়ি পরবো, দুজনেই তো একই রঙের শাড়ি কিনলাম। তুমি পরলে আমি বাদ যাই কেন? তাই পর। রেডি হয়ে বের হতেই 5:30 বাজলো। নাজিয়াত আর হেমন্তী রেস্টুরেন্ট বুক করা হয়েছে বোধহয়, আন্দাজ করলো নাজিয়াত। হেমন্তী বলতেই সাই জানালো সে। বেশ দূরে নয়, বাসা থেকে রিক্সা নিয়ে গেলে 15-20 মিনিটে পৌঁছে যাবে। রেস্টুরেন্টে পৌঁছাতেই তিতিরকে সামনে পায় ওরা। তিতির হেমন্তীকে দেখে বলল, মাশাল্লাহ, আজ তো আলিফ ভাই চোখে সরাতে পারবে না। আর হেমন্তী, তুমি যদি দেরি করে আসো ভাইয়ের জন্মদিনে, তাহলে কি চলে? সরি আপু, শাড়ি পরতে দেরি হয়ে গেল। মরিচ বাতিগুলো ঠিকঠাক ডেকোরেশন করে লাইটের কানেকশন দিলেও বাতিগুলো জ্বলল না। তারগুলো একবার নেড়েচেড়ে পুনরায় কানেকশন করেও যখন কাজ হলো না, হতাশ হয়ে তিতির আর হেমন্তীকে ডাকলো নাজিয়াত। তবে ওদিক থেকে কোনো সাড়া পাওয়া গেল না। হাত থেকে চিকন তারটা নামিয়ে চেয়ার ছেড়ে নামতে তৈয়দকে আসতে দেখে হতাশা ব্যঞ্জক মুখে হঠাৎ এক ফালি খুশি ছড়ালো। কেননা কারেন্টের খুঁটিনাটিতে তৈয়দের জুড়ে নেই, ইঞ্জিনিয়ারে পড়ে কি না। হাতের ফোনে ঝুঁকে থাকা তৈয়দ মাথা তুলেই নাজিয়াতকে দেখে বলল, সাইডে সরুন, আমি দেখছি। জি। নাজিয়াত ছোট্ট করে জবাব দিয়ে চেয়ার ছেড়ে সরে আসতেই তৈয়দ হাতের ফোনে ফ্ল্যাশটা নাজিয়াতকে ধরতে দিয়ে কারেন্টের লাইনে কি কি কাজ করে কিঞ্চিত পরে মরিচ বাতির কানেকশন দিতেই জ্বলে উঠল সাদা রঙের ছোট্ট ছোট্ট বাতিগুলো। পুরো অন্ধকার সাইডটা মরিচ বাতির সাদা আলোয় ছটায় পরিপূর্ণ হলো ডেকোরেশনের কাজ। হুট করে ওপর থেকে মরিচ বাতির একটা তার ছিটে এসে নাজিয়াতের গায়ে এসে পড়ে। আলোকিত হলো নাজিয়াতের সর্বাঙ্গ। নাজিয়াত বাকরুদ্ধ হব নাজিয়াত বাকরুদ্ধ হতভম্ব হয়ে কয়েক পলক চেয়ে থেকে তড়িঘড়ি সরাতে যেতেই তৈয়দের কণ্ঠ শোনা গেল, জীবন্ত পুতুল লাগছেন। আপনি বলেন, এভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকি? মেবি আলিফের জন্য অসাধারণ গিফট হতো যদি এখানে হেমন্তী থাকতো। নাজিয়াত ফসে ওঠে। দাঁতে দাঁত চেপে প্রত্যুত্তর করার পূর্বে হেমন্তের আগমন হলো। এসেই চারিদিকে একবার ঘুরে অবিশ্বাস্য ভঙ্গিতে বলল, হাই, এত সুন্দর করে সাজতে পেরেছি, বিশ্বাসই হচ্ছে না আমার।
নাজিয়াত বিরক্তি মুখে চায়, মেয়েটাকে এত সময় ডেকেও টিকিটাও দেখা মেলেনি, এখন এসে ন্যাকামি করছে, আশ্চর্য। ঈষৎ রুষ্ট স্বরে বলল, তুই না, সবাই মিলে করেছি তাই এত সুন্দর হয়েছে, তুই করলে এখানে থাকা যেত না। আমি সুন্দর করে সাজাই, তুমি এলোমেলো করো। তা আরেকবার আমার বার্থডে ডেকোরেশনের সর্বনাশটা কে করেছিল হিমু? আরে সেটা তো আমি করে। টানা কথায় ফোড়নে হেমন্তী নিজেও দোষটা স্বীকার করে নেয়। নাজিয়াত শব্দ করে হেসে ওঠে, হেমন্তী জিভ কাটে। তিতির এসে চটপট করে বলে, দুজন ঝগড়া করা থামাও, আলিফ ভাই চলে এসেছে। তিতিরের তাড়া খেয়ে হেমন্তী আর নাজিয়াত সব লাইট অফ করে আড়াল হলো। তৈয়ব ধূপধাপ পা ফেলে চলে গেল আলিফকে আনতে। পিলারের আড়াল থেকে তিতির নাজিয়াতকে ফিসফিসিয়ে বলল, আমি ওদিকে থাকলে ভালো হতো, ভালো করে ওর মাথায় এই বেলুনগুলো ফোটাতাম। নাজিয়াত মুচকি হেসে বলে। ঠিক বলেছ আপু। নাজিয়াত সায় দিল, হেমন্তী ঘোর আপত্তি জানালো। আজকে আলিফের জন্য এত সুন্দর করে শাড়ি পরে সেজেছে, এভাবে নষ্ট করতে দিবে না সবকিছু। পায়ের হাঁটা শুনতে পেয়ে সজাগ হলো ওরা তিনজন। আলিফ প্রবেশ করতেই সশরে তিনজনেই বলে উঠল। হেমন্তীর বলা আলিফ নামটা ছাপিয়ে তিতির আর নাজিয়াত আলিফ ভাইয়া শব্দটি বেশি শোনা গেল। হেমন্তী থম মেরে চেয়ে রইল আলিফের দিকে। তিতির আর নাজিয়াত হেমন্তীর দিকে তাকাতেই জোরে হেসে উঠল দুজনে। গাল ফুলিয়ে অন্যদিকে তাকালো হেমন্তী। আলিফ চারিদিকে সাজসজ্জা আর সবাইকে দেখে খুশি হয়। হেমন্তীর দিকে চেয়ে অবাক হয়ে বলল, হেমন্তী, তুমি কখন এসেছো? হেমন্তী জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ধীর স্বরে বলল, দুপুরের সময়ে। এই সারপ্রাইজ প্ল্যান তোমার ছিল? কেমন লাগলো তোমার? অবশ্যই ভালো। তিতির তাড়াহুড়া করে বলে উঠল, কথা পরে হবে, কেক কাটো আগে ভাইয়া। এই যে পিচি ভাবি, আপনি মন খারাপ করবেন না কেমন? আমরা কেক কেটে আলিফকে ছেড়ে দিব তোমার সাথে কিছুটা একান্ত সময় কাটাতে। লজ্জায় নুয়ে গেল হেমন্তী। নাজিয়াত মাথায় গাঁটটা মেরে বলল, এখন লজ্জা পাচ্ছিস? বেশ। এভাবে আর কতক্ষণ? তৈয়দের কথায় সবাই তাকালো সেদিকে। চার জোড়া চোখও নিজেদের দিকে এমনভাবে তাকাতে দেখে কেসে উঠল তৈয়দ। ধীর স্বরে বলল, কেক কাটার কথা বললাম। কেক কাটাকাটি শেষ হতেই নাজিয়াত দূরে ছিটকে এলো, আঙুল উঁচিয়ে বলল, এই আমার মুখে কেউ কিছু লাগাবে না, খবরদার। তবে গালে আচমকা ঠান্ডা হাতের স্পর্শে শিউরে উঠল নাজিয়াত। পেছন ফুরতেই স্লিপ কাটতেই তৈয়দের বাহুডোরে আবদ্ধ হলো সে। গালে হাত দিতেই ক্রিম হাতে লেপটে এলো। ক্ষুদ্র চোখে তাকালো তৈয়দের দিকে। তৈয়দ নির্লিপ্ত কণ্ঠে বলেন, এত কড়া মেজাজ ভালো নয়। নাজিয়াত শক্ত মুখে রুষ্ট স্বরে বলে, আপনার ব্যবহারের জন্য এটা যথেষ্ট নয় কি? বার্থডেতে এসেছেন, মুখে কেক লাগবে না, তা কি হয়? প্রচণ্ড রাগে অভিমানে তৈয়দকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দাঁড়ালো নাজিয়াত। টেবিল থেকে 2-3টি টিস্যু একসাথে নিয়ে মুখ মুছতে মুছতে বলল, কারো অপছন্দের কাজটা তার সাথে করাটা খুবই জঘন্য কাজ। তৈয়দ হালকা হাসি নিয়ে বলল, জি আমি জানি। তাও করলেন? এমনিতেই। বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিল নাজিয়াত। এই মানুষটা তার প্রশ্নের সোজাসাপটা উত্তর কখনো দেয়নি, বারবারই এমন গা জ্বালানো কথাই বলে। হেমন্তী নাজিয়াতের দিকে টিস্যু এগিয়ে দিয়ে বলল, আমি যা আজ পর্যন্ত পারলাম না সেটা তোয়াদ ভাই সেকেন্ডে করে দিল, বাহ। নাজিয়াত রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করে সরে এলো হেমন্তী। তিতির আর আলিফ হাসি চেপে রাখার ব্যর্থ চেষ্টা করতে করতে একে অপরের দিকে তাকায়। নাজিয়াত সরে যেতেই তিতির তৈয়দের বাহুতে কিল বসিয়ে দিল, বলল, জানো ওর পছন্দ নয়, তাও এমন করলে কেন? তৈয়দ নিস্পৃহ ভঙ্গিতে বলে। তোমার মুখে লাগানো বাকি আছে। তিতির আতকে উঠে বলল, ওরা লাগিয়ে ভূত করে তুলেছে। আর নয়তো ভাই প্লিজ, আর তুমি তো এমন মজা কখনোই করো না, আজ কি হলো? তৈয়দ হালকা কাঁধ ঝাঁকিয়ে বলে। মন চাইলো, চল ওদের একা ছেড়ে দে। তৈয়দ আর তিতির চলে যেতেই হেমন্তী কাছে টেনে নিল আলিফকে। কোমরে আলতো হাত রেখে হেমন্তীর কপালের সাথে কপাল মিশিয়ে মৃদু গলায় পড়ল, এত সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য অনেক ভালোবাসা তোমাকে।
হেমন্তী মুচকি হেসে নিজের হাত দুটো পেছনে এনে বলল। গিফট দেওয়া বাকি। আলিফ বিস্ময় হয়ে গিফট লাগবে না, তুমি এসেছো, এটাই আমার বড় গিফট। হেমন্তী মাথা নাড়িয়ে বলল। হুম, হাতটা বাড়াও। আলিফ হাত বাড়িয়ে দিতে হেমন্তী একটা সিলভার রঙের ঘড়ি পরিয়ে দিল। আলিফ ঘড়িটা হাতে পরাতেই বলল। এইটা তো লেটেস্ট মডেলের ঘড়ি, আমি কিনতেই চেয়েছিলাম। তাই জন্যই দিলাম। তুমি এটার কথা জানলে কিভাবে? আপু বলেছে। নজিয়াত? হুম। আলিফ কপালে হাত রাখলো। সেদিন একটা পেজে ঘড়ি দেখে পছন্দ হয় নাজিয়াতকে দিয়ে দাম জিজ্ঞাসা করতে বলেছিল। ব্যস্ত থাকার কারণে কাজটা আলিফ নাজিয়াতকে দিয়েছিল, তবে সেটাও হেমন্তীকে বলবে ভাবেনি। তোমার বোনকে ধন্যবাদ দেওয়ার রয়েছে তবে। তা তো অবশ্যই। অনেক ভালোবাসি তোমাকে হেমন্তী। আমিও ভালোবাসি। কপাল চুম্বন করতে আবেশে চোখ বন্ধ করে নিল হেমন্তী। 2 বছরের সম্পর্ক আজ এতটা কাছাকাছি আসা দুজনের। এই ভালোবাসার পূর্ণতা দিবে কিনা তাদের জানা নেই, তবে ভালোবাসা নামক এই অনুভূতি মনে এত সব কোথাও নেই। বেশ খানিক সময় যেতেই নাজিয়াত হাঁসফাঁস করতে লাগলো। বারবার পেছনে তাকিয়ে দেখার চেষ্টা করতে হেমন্তী কখন আসছে। অতঃপর অধৈর্য হয়ে সেদিকে যেতেই যাবে তার আগে তৈয়দ সামনে এসে দাঁড়ালো। নাজিয়াত তিরিক্ষে মেজাজ নিয়ে বলল। সরুন, সময় হলে নিজেরাই চলে আসবে। বাসায় যেতে হবে আমাদের। আম্মু জেরা করবে এত সময় বাইরে থাকার জন্য। কৈফিয়তগুলো কি আপনি দিবেন? নিজের কথা নিজে বলতে শিখুন। জি, আমি নিজেই বলবো, তাই হেমন্তীকে নিয়ে যাচ্ছি। প্রাইভেসি নষ্ট করতে চাচ্ছেন ওদের? আপনার পকেটে রাখুন ওই প্রাইভেসি। এখন বাসায় না পৌঁছাতে পারলে প্রাইভেসির পও রাখবে না চাচা চাচি। এমন কিছুই হবে না। আপনি সরুন। থামো তোমরা, হেমন্তী চলে এসেছে। তিতিরের কথায় নাজিয়াত পেছনে তাকায়। হেমন্তীকে দেখে চিল্লিয়ে বলল। 6:30 বাজে, চল হিমু, বাসায় যেতে হবে। সেটা কি ভুলে গেছিস? সরি আপু। নাজিয়াত হেমন্তীর হাতখানা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল। দৌড় লাগা, তবে তাতে যদি 7:30টার মধ্যে বাসায় পৌঁছাতে পারি। হ্যাঁ চলো। আসি ভাইয়া। তিতির আপু, কাল ভার্সিটিতে দেখা হবে, সাবধানে যেও। তিতির ব্যস্ত হয়ে বলল। আলিফ পৌঁছে দিয়ে আসুক তোমাদের। 10-15 মিনিটের রাস্তা, রিস্কা দিয়ে আপু, সমস্যা হবে না, চিন্তা করো না। গাড়িতে বসুন, দ্বিতীয় কোনো কথা নয়। তৈয়দের গুরু গম্ভীর কথাগুলো শ্রবণ হতেই নাজিয়াত নম্র গলায় বলল। তৈয়দ গাড়ির পেছনে দরজা খুলে দিয়ে গম্ভীর সংযত কণ্ঠে বলল। আপনি বললেই আমি শুনবো এমনটা তো হয়নি এখন পর্যন্ত, তাই আজও হবে না, চিন্তা করবেন না, গাড়িতে বসুন। তিতির ইশারা করে গাড়িতে বসতে অনুরোধ করায় নাজিয়াত আর দ্বিমত করল না। হেমন্তীকে সঙ্গে নিয়েই গাড়িতে বসে পড়ল। হেমন্তী ঠোঁট কামড়ে রেখে ভাবলো আলিফের সাথে সময় কাটাতে যেয়ে বাড়ি ফেরার সময়ের কথা মনেই ছিল না তার। আর চাচিমা বড় বকবে ভাবতে অস্বস্তি হচ্ছে। ড্রাইভিং সিটে তৈয়দের পাশে আলিফ পেছনে ফিরে তাকালো। দেরি হয়ে গেল আমার জন্য। না না না, সমস্যা নেই। খানিক হেসে প্রত্যুত্তর করলো নাজিয়াত। তৈয়দ একবার ফ্রন্ট মিররে নাজিয়াতকে দেখে নিল। বাম হাতের পিঠে ডান হাত ঘষছে নাজিয়াত, তবে হেমন্তী নিজেও ঠোঁট কামড়াতে ব্যস্ত। তিতির ফোনে সময় চেক করে বলল। 10 মিনিট আছে 8টা বাজতে। ভাইয়া তাড়াতাড়ি ড্রাইভ করো। তৈয়দ গাড়ির স্পিড বাড়িয়ে দিতে চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে ধরল নাজিয়াত। গাড়ির এত স্পিড সহ্য হয় না নাজিয়াতে, তবে এখন প্রয়োজনের খাতিরে এটা ছাড়া আর উপায়ও নেই। বাসার সামনে পৌঁছাতেই তড়িঘড়ি নামলো নাজিয়াত। চাপা শ্বাস ফেলে তৈয়দকে ধন্যবাদ দিতেই তৈয়দ নিরুৎসাহিত গলায় বলল। দায়িত্ব ছিল। তৈয়দের কথায় নাজিয়াত কৃতজ্ঞতা মিয়ে যাওয়ার মুখশ্রী বিরক্তি ভরে উঠল। লম্বা শ্বাস নিয়ে পুনরায় বলল। জি, আমিও দায়িত্বর কাতার থেকেই ধন্যবাদটা বলছি। চল হিমু। হেমন্তীর হাত ধরে দ্রুত গেটে ভেতরে প্রবেশ করলো নাজিয়াত। ওরা চলে যেতে তৈয়দ গাড়ি ঘুরিয়ে নিতে চাইলো, তবে আলিফ বলল। আন্টিকে একবার তুই বুঝিয়ে বললে হয়তো দুজনকে আর বকবে না তোত। ঠিক বলেছো ভাইয়া। ভাই তাড়াতাড়ি যাও প্লিজ। তুই গেলে কি সমস্যা? আগে গেলে বুঝিয়ে বলতে পারবো। তুমি যাও না। কলিং বেল বাজাতেই মায়া শিকদার দরজা খুলেই শুকনো ঢোক গিলে নিল নাজিয়াত। হেমন্তী নাজিয়াতের পেছন থেকেই বলে উঠল।
সরি চাচিমা, আর কোনোদিন হবে না। মায়া শিকদার ড্রয়িং রুমে দেওয়াল ঘড়ির দিকে এক পলক চেয়ে কঠিন গলায় বললেন। 8:30 বাজতে চলো না জিয়াদ, এতটা সময় দুজন কোথায় ছিলে? মায়া শিকদারের কথায় নাজিয়াত আর হেমন্তী প্রত্যুত্তর করার আগে কেউ বলে উঠল না। আমাদের সাথে ছিল আন্টি। নাজিয়াত আর হেমন্তী দুজনের পেছন ফিরে তাকালো। ব্যক্তিটিকে সে গলার আওয়াজ বুঝে গেছে নাজিয়াত, তবে ফিরে দেখার ইচ্ছে হলো না। তৈয়দকে দেখে মায়া শিকদার অবাক হলেন। তারপর তৈয়দের সমস্ত কথা বুঝিয়ে বলায় মায়া শিকদার শান্ত হলেন, বললেন, তবু বলে যাওয়া উচিত ছিল, আমি মানা করতাম না। এমন যেন দ্বিতীয়বার না হয় না জিয়াদ হেমন্তী। মাথা নাড়ল নাজিয়াত। মায়া শিকদার তৈয়দকে থাকার অনুরোধ করলেও নিচে গাড়ি রেখে এসেছে বলে চলে গেল সে। তৈয়দ বেরিয়ে যেতে হেমন্তী লম্বা শ্বাস নিল। এতটা সময় ভয়ের চোটে শ্বাসটাও নিতে ভুলে গেছিল সে, অথচ তৈয়দ ভাই কেমন সমস্তটা সামলে নিল। রাত 12টা। সবর নিস্তব্ধ অন্ধকার রুমে কাঁথা মুড়ি দিয়ে ল্যাপটপে ভূতের ছবি দেখতে ব্যস্ত নাজিয়াত আর হেমন্তী। হঠাৎ মুভির একটা সিনে চিল্লে উঠল হেমন্তী। চারিদিকে নীরবতায় মৃদু চিৎকারে খুব জোরে শোনালো। নাজিয়াত ল্যাপটপটা বন্ধ করে বিরক্ত হয়ে বলল, ভয় পেলে দেখিস না, তাও এমনভাবে চিৎকার করে মুডটা নষ্ট করিস না আমার হিমু। হেমন্তী আতঙ্কিত কণ্ঠে বলল, কি ভয়ঙ্কর আপু, তুমি রাতের বেলায় কেন এগুলো নিয়ে বসো আমি বুঝি না। তো হরর মুভি কি আমি দিনের ফকফকা আলোতে দেখব? হ্যাঁ রে, মাথার বেন তো একটু খাটা। আল্লাহ এত সুন্দর একটা মাথা দিয়েছে। এভাবে মাথা খাটানোর থেকে ঘুমানো ভালো। তুমিই দেখো আমি ঘুমাই। জেগে থাকতে আমি বলেছি? তোর থেকে নাফিস ভালো। দিব্যি আমার সাথে রাত 3টায়ও এসব মুভি দেখে। ওকেই নিয়ে এসো। স্কুল আছে ওর, রাত জেগে এসব দেখবে? তাহলে তুমি দেখো আমি ঘুমাই। ঘুমাতে থাক। মাথা মুড়ি দিয়ে ওপাশ ফিরে শুয়ে পড়ল হেমন্তী। তবে খানিক বাদেই উঠে বসল। কাঁথা ফেলে হাঁসফাঁস করতে করতে বলল, নাজিয়া চটজলদি ইয়ারফোন খুলে রুমের লাইট জ্বালিয়ে বলল, হিমু কি হলো, কি সমস্যা? কেমন দম বন্ধ হয়ে আসছে আমার আপু। এমন কেন হবে? চল বেলকুনিতে যাই, ভালো লাগবে। নাজিয়াতের কথায় বেলকুনিতে চলে গেল হেমন্তী। নাজিয়াত পানি এগিয়ে দিতে হেমন্তী দুঃখ প্রকাশ করে বলল, সরি, আমার জন্য তোমার মুভি দেখা হলো না। সরু চোখে তাকালো নাজিয়াত। অতঃপর ধীর স্বরে বলল, বলে ফেল দেখি কি হয়েছে। কিছু হয়নি। আলিফ ভাইয়া কিছু বলেছে? থেমে গেল হেমন্তী। আচমকাই জড়িয়ে ধরল নাজিয়াতকে। চাপা স্বরে কাঁদতেই নাজিয়াতের মাথায় আলতো হাত বুলিয়ে নরম গলায় বলল, কি হয়েছে হিমু? আলিফ ভাইয়া কিছু বলেছে? পুনরায় ফুপিয়ে উঠল হেমন্তী। চিন্তিত হলো নাজিয়াত। কান্না করলে মন হালকা হবে ভেবে কারণটাও বলে তবেই কাঁদুক। এভাবে অন্যজনকে চিন্তায় ফেলে কান্নার ব্যাপারটা গুরুতর হয়ে যায়। পুনরায় জিজ্ঞাসা করতেই যাবে তার আগে হেমন্তী নিজেই বলল, আমাদের সম্পর্ক মেনে নিবে সবাই আপু? নেবে না কেন? জাত শত্রুতা আছে নাকি আমাদের ওদের সাথে যে মেনে নেবে না? আজব। যদি না নেই? সেটা পরে দেখা যাবে। আর ওই ছোকরা আছে না, সে সবই ঠিক করে নেবে। তুয়াদ ভাই, দেখলে আপু তুমি নিজেও তাকে কতটা ভরসা করো। চমকে উঠল নাজিয়াত। পিটপিট করে চোখ মেলে তাকাতেই নাজিয়াত হেমন্তীর পানে। অতঃপর কথাটা উপলব্ধি করে নড়ে চড়ে বসলো ও। কিছু না বলে চুপচাপ রইল নাজিয়াত। হেমন্তী বলল, এড়িয়ে গেলে আপু? আমি কেন এড়িয়ে যাব? তোদের এই সম্পর্কে ওই ছোকরার হাত ছিল বেশি। আর আলিফ ভাইয়ের ভাই হওয়ার খাতিরে তার জন্য কাজটা বেশি সহজ হবে, তাই ওনার কথায় মাথায় আসলো। আজকে তুয়াদ ভাইয়ের জন্য বেঁচে গেছি বলো। সে না থাকলেও আমি মানে নিতাম আম্মুকে। তোর কি এত রাতে এটাই বলার বাকি ছিল? হ্যাঁ, না আসলে এমনিই। আমতা আমতা করে বলল হেমন্তী। নাজিয়াত দীর্ঘশ্বাস ফেলে কালো অন্ধকারে ছেয়ে থাকা আকাশের বুকে চেয়ে রইল। হেমন্তীকে বড্ড ভালোবাসে সে। ছোটবেলা থেকে একসঙ্গে বড় হওয়া, সময় কাটানো সবটাই মিলেমিশে ছিল তারা। প্রথম দিকে শুনল হেমন্তী আলিফকে ভালোবাসে আর তাদের সাহায্য করেছিল তৈয়ব। তখন সেদিন থেকে বেজায় নারাজ ছিল নাজিয়াত।
সময়ের সাথে সাথে বুঝেছিল নাজিয়াত হেমন্তী প্রচণ্ড ভালোবাসে আলিফকে, তাই আর দ্বিমত পোষণ করার প্রশ্নই আসলো না। সকাল 8টে বাজতে চলল, অথচ তৈয়দ এখনও কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকতে দেখে হতাশ হলো তিতির। তৈয়দের রুমে ঢুকে সমস্ত পর্দাগুলো সরিয়ে ফেলল। সকালের ফকফকে আলোয় ভরে উঠল রুমখানা। 10টায় তার ক্লাস, অথচ এখনো ঘুমিয়ে আছে তৈয়দ। ভাইয়া ওঠ, ভাইয়া আমার ক্লাসে দেরি হয়ে যাবে, প্লিজ ওঠো জলদি। তিতিরকে ডাকে তৈয়দের ঘুম ভাঙে না। পিটপিট করে চোখে জড়ানো কণ্ঠেই তিতিরকে বলল, বাবাকে বল দিয়ে আসতে। বাবা, বড় বাবা, আলিফ ভাইয়া সবাই বের হয়ে গেছে, তুই পড়ে পড়ে ঘুমোচ্ছিস। তোর সাথে যাওয়ার জন্য একমাত্র আমাকেই পাস তুই? তুই আমার ভাই, আমি তোর একমাত্র বোন, তো আর কাকে বলবো? আলিফ তোর ভাই নয়? আলিফ ভাইয়া বাবার সাথে আজকে অফিসে গেছে। তোমার অবর্তমানে বাবার অফিস ভাইয়াই সামলাই। আর পিচি ভাবিকে বউ করার জন্য এই একটা কোয়ালিফিকেশন তো লাগবেই। অতঃপর তুমি আমার সম্বল। তৈয়দ তিতিরের যুক্তিতে হার মানল। ল নিয়ে পড়ার নমুনা তিতিরকে দেখেই বুঝল সে। অগত্যা বিছানা বালিশ ছেড়ে ওয়াশরুমে চলল। তিতির এই ফাঁকে প্রতিবারের মতো ভাইয়ের টেবিলের ড্রয়ার খোলার চেষ্টা করলেও পারল না। লক করেছে ওটাতে তৈয়দ। তিতির হতাশ হলো। তৈয়দের ফোন বেজে উঠল। তিতির তৈয়দের ফোন হাতে নিল। স্ক্রিনে জল করছে আমার নামটি। তপ্ত শ্বাস ফেলে রিসিভ করতেই ভেসে উঠল ওপাশে আমানের ব্যস্ত কণ্ঠ। কি রে, কোথায় তুই? আমার নোট সবগুলো নিয়ে আসিস, পড়তে হবে দোস্ত, 2 দিন পরই ফাইনাল পরীক্ষা। তিতির কিছু বলার পূর্বে তৈয়দ ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। তোয়ালে দিয়ে মাথার চুল মুছতে মুছতে বলল, কে ফোন দিয়েছে? আমান ভাই। তৈয়দ ফোন ধরতেই তিতির চুপচাপ বেরিয়ে এলো রুম থেকে। বুকে কেমন চিনচিন ব্যথা অনুভব হলো তার। কয়েকবার জোরে জোরে শ্বাস নিল। নিজেকে স্বাভাবিক করতে চোখের কোণা থেকে এক ফোঁটা জল গড়িয়ে এলো। তাচ্ছিল্য হাসলো তিতির। ব্যক্তিটি কখনোই জানবে না তার একটু একটু করে হয়ে আসা বছরখানেকের অনুভূতিগুলোর সম্পর্কে। তীব্র থেকে তীব্রতর এই অনুভূতিগুলো অপ্রকাশিত বাক্য হয়েই থেকে যাবে। আমানের ফোন রাখতেই তৈয়দ পেছন ফিরে তিতিরকে দেখতে না পেয়ে কপালে কুচকালো। প্রতিদিন তো একটা না একটা বায়না করে আজ হঠাৎ কি না বলেই চলে যাওয়ার ব্যাপারটা ভাবালো তৈয়দকে। শার্ট পরে রুম থেকে বেরোতে যাওয়ার আগেই সারার ফোন থেমে গেল তৈয়দ। ফোন রিসিভ করতে আতঙ্কিত কণ্ঠ ভেসে এলো, রিমান এসেছে তৈয়দ, প্লিজ তাড়াতাড়ি ক্যাম্পাসে আসো। রুমান নামটা কানে আসতেই ক্ষিপ্ত হলো তৈয়দ। হাতের মুঠো শক্ত করে জবাব দিল, অপেক্ষা কর, আসছি। কোনো মতে শার্ট পরে বেরোতেই যাবে তিতির পথ আগলে দাঁড়ালো। আমিও যাব তোর সাথে। ড্রাইভারকে বলে দিচ্ছি পৌঁছে দিয়ে আসবে, আমার কাজ আছে। কিন্তু কথা শেষ হওয়ার পূর্বেই বেরিয়ে গেল তৈয়দ। মিনিট 10 মধ্যে পৌঁছে গেল টিএসসির মোড়ে। শার্টের হাতা ফোল্ড করে সামনে থাকা ব্যক্তিটিকে আঘাত করতে যাবে তৎক্ষণাৎ কেউ সামনে এসে দাঁড়ালো। ঠিক মুখের সামনেই থেমে গেল তৈয়দের ক্ষিপ্ত হাতের ঘুষি। পিট পিট করে চোখে চাইল নাজিয়া তৈয়দের রুখে দেওয়ার ঘুষিটা হাত মুঠোর দিকে। নাজিয়াতকে সামনে রেখে রাগে তৈয়দের গলার রগ ফুলে উঠল। গর্জিত গলায় বলে উঠল, প্রতিবার অপরাধীর সামনে ঢাল হয়ে দাঁড়ানো একটা জঘন্য অপরাধ, তা জানেন আপনি নাজিয়াত? তৈয়দ চাপা গর্জে কেঁপে উঠল নাজিয়া। তবুও নিজেকে স্থির রেখে বলল, যাকে আপনি অপরাধী বলছেন সে দোষী করেনি, তাহলে কোন হিসাবের ভিত্তিতে তাকে অপরাধী বলছেন আপনি? কিছুই জানেন না আপনি। সবটাই জেনেছি। তৈয়দের ক্রোধান্বিত মুখশ্রী বদলে গেল। কেমন শান্ত হয়ে গেল তার দৃষ্টি। হাত নামিয়ে নিল সে, তবে তার শান্ত দৃষ্টি এখনো নাজিয়াতেই নিবদ্ধ। তৈয়দের এমন শীতল দৃষ্টি নাজিয়াত কিছুটা সংকোচ নিয়েই বলল, আমরা বসে কথা বলতে পারি? সরে এলো তৈয়দ সেখান থেকে। এমনিও মারামারি পছন্দ নয়, তবে ক্ষেত্র বিশেষ নিজেকে সংযত করা যায় না। ঠান্ডা মাথায় সবটা সমাধান করার পাত্র সে। আজ নেহাত সারার ক্রন্দনরত ভাষা তাকে হিংস্র করে তুলেছিল। স্বস্তির নিঃশ্বাস ফেলল সারা। এতটা সময় চাপা উদ্বেগ কেটেছিল তার। নিউমানকে দেখেই মাথাটা কেমন ঘুরেছিল তার। 3টা বছর এই মানুষটা থেকে অবহেলা পেয়ে সম্পর্কটা যখন শেষ ভেবেছিল, তখনই হঠাৎ করে মানুষটার সামনে দেখে নিজেকে সামলাতে পারল না সে। বোকার মতো তৈয়দকে ফোন করে বসেছিল। পরে ঘটনাটা কি সাংঘাতিক হবে সেটা জেনেও ভয়ে এমন কাজ করে বসলো।
তবে ভাগ্য সহায় ছিল, তৈয়দকে রুখে নাজিয়াতকে আগমন ঘটল। ততক্ষণে মুরতাসিম, আমান, মৌ, সায়ন এসে সারার কাঁধে হাত রেখে বলল। সায়নের কথায় বিরক্ত হলো আমান। ভাষার কি ছিরি এদের এক একটার। মুস্তারিন শার্টের হাতা গুটিয়ে পড়ল। বাসায় আজ যেতে পারবি না ভালো শরীর নিয়ে, বুঝলি? অবাক হয়ে মৌ বলে উঠল। মৌ তোরা এমন পাকড়ামি করিস কেন? মারামারি ছাড়া আর কিছু মাথায় আসে না তোদের? বরাবরই শান্ত প্রিয় মানুষ, সে ব্যাপারটাকে কথা বলে ঠিক করে যাবে, তবে মারামারি কোনো প্রশ্নই আসে না। কিন্তু তার এই দুই বন্ধু আগ বাড়িয়ে এসে জড়ায়। মুরতাসিম তবুও ক্ষিপ্ত হয়ে বলল, তুই ওই রাস্কেলের জন্য এসব বলছিস? জানিস না ও কি করছে? ও আমাদের সবার সাথে। যাই করেছে আমরা ওর সাথে আছি, ব্যাপারটা বসেও সমাধান করা যায়, এভাবে মারামারি করে নয়। সারা চল। আমানের কথায় মৌ সায় জানাতেই আমান সারাকে নিয়ে নাজিয়াতের সাথে গেল। মুরতাসিম মাটিতে লাথি দিয়ে বলল, এই শালা সবসময় এমন লেকচার দিবে, মারামারির কথা শুনতেই পারে না হয়। সায় জানালো সায়ন। মৌ পুনরায় রেগে বলল, উচিত কথা বলেছে আমান, তোরা আসবি কি এখানে থাকবি? রিমন ভাই আপনাকে ধোকা দেয়নি আপু, নিজেকে গড়তে আপনার থেকে দূরে গিয়েছিল আপনার মায়ের অপমান আর হাসান চাচার হুমকি সয়ে। নাজিয়াতের কথায় চমকে তাকালো সারা। মা আর বড় মামার কথা বলেছে কোনো নাজিয়াত? বাকি সবাইও চমকালো নাজিয়াতের কথায়। তবে নাজিয়াত আর রিমান দুজনেই স্বাভাবিক ছিল। দীর্ঘশ্বাস ফেলল নাজিয়াত। মেয়েটা জানেই না তার অগোচরে কত কিছু হয়ে গেছে। সামান্য হেসে পুনরায় বলল, জি, হাসান চাচা ভাইয়াকে আর তার পরিবারকে হুমকি দিয়েছিল। ভাইয়ার বাবার উপর একবার হামলাও করেছিল, তার প্রমাণও ছিল। এসবের পরে সারা আপুর মা ভাইয়াকে কায়দা করে একটা শর্ত দিয়েছিল, যদি প্রতিষ্ঠিত হয়ে আপুর পরিবারের মতন একটা বড় অবস্থান তৈরি নিয়ে, তবে আন্টি এই সম্পর্ক নিয়ে ভাববেন। এর পূর্বে যেন কোনো যোগাযোগ না রাখে আপুর সাথে। হুট করে কানাডা যাওয়ার পর আপুর সাথে যোগাযোগ না রাখার এটাই কারণ। অতি কষ্টে নিজেকে দমিয়ে রাখলো তৈয়দ। নিজের ফুপির এমন আচরণ মেনে নিতে কষ্ট হচ্ছে। বড় চাচা রিমানের বাবার ওপর হামলা করিয়েছে সেটা সে জানে। সেই দিন হাসান মুর্তজার সাথে তার চরম কথা কাটাকাটি হয়। সাবধানও করেছিল বিদায় হাসান মুর্তজার বোনকে নিয়ে এরকম প্ল্যান করলো। মুষ্টিবদ্ধ হাতের দেওয়ালে সজোরে আঘাত করলো তৈয়দ। নাজিয়া চমকে তাকালো সেদিকে। মৌ তৈয়দকে থামিয়ে দিল। তৈয়দের মতো বাকি সবাইয়ের একই অবস্থা। এতদিন যাকে দোষী সাব্যস্ত করে আসছিল, আজ সেই মানুষটি নাকি তাদের বন্ধুদের পাওয়ার নিমিত্তে এতটা পরিশ্রম করছে। সারা সব শুনে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। ভাবতেই পারেনি নিজের মা আর মামা মিলে তার সাথে এমন একটা জঘন্য খেলা খেলবে। রিমানের থেকে দূরে আসার পর এক প্রকার মানসিকতাভাবে তীব্র অসুস্থ হয়ে পড়েছিল সে। সেখান থেকে তৈয়দ আর বাকি বন্ধুরা তাকে সামলেছে। রিমান সারার দিকে তাকালো, কেমন মূর্ছে পড়েছে মেয়েটা। ক্ষণকাল তাকিয়ে থেকেই বলল, আমি তোমায় আগে যতটা না ভালোবাসতাম তার চাইতেও এখন বেশি ভালোবাসি সারা। প্লেটের সব ফুচকা শেষ করে পুরো বেঞ্চিতেই বসে পড়ল নাজিয়াত। পাশেই হেমন্তী ঠান্ডা পানির বোতলে চুমুক দিয়ে বম্বে মরিচের ঝালটা নিঃশেষ করতে চাইল। ঝাল খেয়ে বরাবরই সে কান ধরে আর খাবে না, তবে ফুচকার ঝাল দেখলে এসব আর মাথায় থাকে না। নাজিয়াতের মাথাটা কেমন ঝিম ধরে রইল। ঝাল খেয়ে মাথার অমন ঝিম ধরে থাকে কেন তার হদিস খুঁজে পায় না। হেমন্তীর থেকে পানির বোতলটা টান মেরে নিয়ে বলল, আমার জন্য সবে এটুকুই রাখলি তুই? হ্যাঁ রে আপু, কাল বাড়ি যাব। আজ এত ঝাল খেয়ে পেট সমস্যা করবে না তো? ভীতু চোখে তাকালো হেমন্তী। নাজিয়াত নত মস্তকে হাসলো। বোতলের শেষ পানিটুকু খেয়ে বলল, সমস্যা কই, এখানে থাকবি। বলেই ব্যাগ থেকে টাকা বের করে দিল ফুচকা মামাকে। হেমন্তী বসা থেকে উঠে নাজিয়াতের পাশে দাঁড়িয়ে বলল, পরীক্ষা আছে সামনে আমার, এখানে বসে থাকলে লাড্ডু পাবো, বুঝলে? তুই মেধাবী, এমনিতেই পাশ করে যাবি। দ্বিতীয়বার অ্যাডমিশন টেস্ট দিব আপু। জগন্নাথে চান্স পেয়ে ঢাকায় আসতে পারলে আলিফকে রোজ দেখার সুযোগ হবে। ক্ষণকাল চেয়ে রইল নাজিয়াত হেমন্তীর মুখপানে। এই 4 অক্ষরের শব্দ কতটা
শক্তি থাকতে মানুষের এতটা উতাল হয়ে পড়ে নিজের কাছে মানুষটার সাথে থাকতে, তাকে দেখতে, তার সাথে সারাটা জীবন কাটিয়ে দেবার চিন্তা করে। হেমন্তী তার জীবনে থাকা সেরা প্রেমিকা বোধ হয়। মেয়েটাকে দেখেই ভালোবাসা শব্দটা নিয়ে ঘেটেছে, কেননা এর আগে বাবা মায়ের এমন তিক্ত সম্পর্ক দেখে তার এভাবে কখনো আগ্রহ হয়নি এসবে। ভাবনার মাঝে খেয়াল করলো হেমন্তী তার পাশে নেই। আতঙ্কিত চোখে সামনে তাকাতে দেখলো হেমন্তী খুব দ্রুতই সামনে হেঁটে যাচ্ছে। হেমন্তীর যাওয়ার দিকে দৃষ্টি স্থির দিতে আলিফকে দেখে এবার নিশ্চিত হলো নাজিয়াত। আলিফকে দেখে এমন ছুট লাগিয়েছে হেমন্তী, কপাল চপড়ায় নাজিয়াত। মেয়েটা এত পাগল প্রেমিকা কেন? এমন তো প্রেমিক পুরুষ হয়। নিজেও খুব দ্রুতই ওদের সামনে পৌঁছে বলল, এভাবে ছুটতে হয় হিমু? সরি আপু,